আমাদের মেন কোনটা পড়তে হবে? জেট স্ট্রিমের জীবন চক্র। জেট স্ট্রিমটা জীবন চক্র, জীবন চক্র বলতে ইন্ডেক্স সাইকেল অফ দ্য জেট স্ট্রিম। ভালো করে খেয়াল করে দেখ, দেখতে পাচ্ছি এই যে ফ্লোটা, এটা কিন্তু এটা যে 1 নম্বর পজিশন। আমরা যদি টোটাল জেট স্ট্রিমটাকে খেয়াল করি, জেট স্ট্রিমের উৎপত্তি স্থল হচ্ছে এই যে পোলার জেট স্ট্রিমটার উৎপত্তি স্থল হচ্ছে পোলে এবং সীমান্তবর্তী অঞ্চলের কাছাকাছি। এখানে সারা জীবন এখানেও থাকবে, সারা জীবন ওকে এখানেই থাকতে হবে। নিয়ম হচ্ছে কেন? জেট স্ট্রিমের জন্য সবচেয়ে ফেভারেবল পজিশন হচ্ছে হাই প্রেসার এরিয়া এবং ঠান্ডা জায়গা। এটা যে ফেভারেবল পজিশন, যে ওখান থেকে কিন্তু কখনো সরবে না। কিন্তু একদম প্রাথমিক পর্যায়ে কি হয়, এটা কিন্তু প্যারালালে সমান্তরাল হয় আর হালকা একটা বাঁক নিয়ে প্রবাহিত হয়, যেটা আমরা প্রথমে বললাম যে জিওস্ট্যাটিক ব্যবহার কারণে হালকা একটা বাঁক নিয়ে এঁকে বেঁকে এভাবে প্রবাহিত হচ্ছে। ভালো করে দেখ, এই সময় যে হালকা বাঁক নিচ্ছে এই জায়গাটাকে এই জোনটাকে বলা হয় হাই জোনাল ইন্ডেক্স। হাই তার কারণ উইন্ড শেয়ারের পরিমাণ কম আছে এবং খুব এই যে ইন্ডেক্সটা, এই যে তোর যে বাঁকটা খুব ক্ষুদ্র ক্ষুদ্র এবং বড় জায়গাকে নেয়নি, প্রাথমিক পর্যায়ে তৈরি হয়। এবং একদম প্রথম দিকে ইন্ডেক্স সাইকেলকে 4টে ভাগে 1 2 3 4 4টে ইন্ডেক্স সাইকেলে 4টে ফেজ। একটা হচ্ছে হাই জোনাল ইন্ডেক্স, একটা রসবি ওয়েভের পজিশন, একটা হচ্ছে ম্যাচিওর স্টেজ, আর একটা হচ্ছে লো জোনাল ইন্ডেক্স। 4টে পার্ট। কি বললাম? একটা হচ্ছে হাই জোনাল ইন্ডেক্স, প্রথম পর্যায়ে। সেকেন্ড পর্যায়ে যেটা হচ্ছে সেটা কি বলছে? রসবি ওয়েভ। 3 নম্বর হচ্ছে ম্যাচিওর জোনাল ইন্ডেক্স। আর সবার লাস্টের যে স্টেজটা সেটাকে বলা হচ্ছে লো জোনাল ইন্ডেক্স। কি হয় এই 4টে ফেজে কি হয় আমাদের এখন এটা করতে হবে, যে সবার প্রথমে পশ্চিম থেকে পূর্ব দিকে বাতাস হয় ফ্রন্টের সমান্তরালে আসছে, এবং দুটো তোর হচ্ছে সমচাপ রেখা সমান্তরালে সুন্দর করে প্রবাহিত হচ্ছে। এবার দেখ, যখনই এই হাইজোনাল ইন্ডেক্স থেকে পরেরটাই শিফট করছে, তখন কেন শিফট? সেকেন্ড পর্যায়ে বইয়ে দেখবি নর্মাল লেখা আছে যে যখনই তোর হচ্ছে রসবি ওয়েভ তৈরি হয় তখন এর উইন্ড শেয়ারের পরিমাণ বেড়ে যায় এবং এই যে এই কন্ডিশনটা তৈরি হয়ে যায়, যে বাতাসটা এখানে ছিল সে বাতাসের দেখ প্রবাহটার প্রকৃতি কত চেঞ্জ হয়েছে। প্রবাহের প্রকৃতি চেঞ্জ হয়ে মানে এই কোল্ড উইন্ডটা এদিকে ঢুকছে, আর এই যে ফ্রন্ট, এইটাই কিন্তু ফ্রন্টের সৃষ্টি। এই যে কোল্ড উইন্ড ঢুকছে আর ওয়ার্ম উইন্ড ভেতরে ঢুকে যাচ্ছে। এবার দেখ, এখানে কিন্তু ফ্রন্টটা সৃষ্টি হচ্ছে এবং এইটা কখন দেখ, আমাদের এখানে এখন শীতকাল মানে এর কিন্তু আসার ফেভারেবল পজিশন। এ কি করছে, যত উত্তর গোলার্ধে যখনই উচ্চচাপযুক্ত অঞ্চল তৈরি হবে, উচ্চচাপযুক্ত অঞ্চল টোটাল উত্তর গোলার্ধে, যখন গরমকাল হবে ও তখন কিন্তু আস্তে আস্তে শিফট করতে 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 উপরে যেখানে ঠান্ডা সেখানে কি থামলো। কিন্তু যখনই শীতকাল হবে, অর্থাৎ নর্দার্ন হেমিস্ফিয়ারে, ভালো করে বুঝতে হবে, নর্দার্ন হেমিস্ফিয়ার যখন টোটালটাই হাই প্রেসার রিজন অবস্থান করবে, তখন কিন্তু প্রথমে তো একবার হাই প্রেসার হয়ে যায় না, সব একসাথে হাই প্রেসার, এভাবে হয় না। প্রথমে এখানে একটু হাই প্রেসার, এখানে একটু হাই প্রেসার, এখানে একটু হাই প্রেসার, এখানে একটু লো প্রেসার, এভাবে ক্রিয়েট হয়। তবে আস্তে আস্তে শীত কিন্তু আস্তে আস্তে পড়ে, যেই এরিয়া ধপ করে শীত পড়ে গেলে এরকম হয় না। এর ফলে কি হচ্ছে, ভালো করে জিনিসটা দেখবি, এই কোল্ড থেকে যখনই তোর ওয়ার্মের দিকে মুভ করছে বাতাস, তখনই কিন্তু এর বাঁক কাটা স্টার্ট হচ্ছে। এবং প্রথম পর্যায়ে যে জেট স্ট্রিম দুটোর সমান্তরালে সুন্দরভাবে প্রবাহিত ছিল, বাঁকটা অতটা বেশি ছিল না, যখনই এই রসবি ওয়েভের পজিশনটাতে গিয়ে পৌঁছলো, তখন দেখা যাচ্ছে উইন্ড শেয়ার এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম শেয়ার কিন্তু হচ্ছে, অর্থাৎ ঠান্ডা বাতাস আমাদের এদিকে আসছে আর আমাদের এদিক থেকে উষ্ণ বাতাস ওদিকে যেতে চাইছে এবং উষ্ণ বাতাসের পরিমাণ আস্তে আস্তে কমতে আরম্ভ করছে। এখানে উত্তর গোলার্ধের শীতকাল, যত এখানে উষ্ণ বাতাসের পরিমাণ কমতে শুরু করবে, ততই দেখা যাবে এই রসবি ওয়েভ, মানে সবচেয়ে বেশি হয় হচ্ছে রসবি ওয়েভ মানে একদম এরকম এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে। এবার যখনই ম্যাচিওর স্টেজে এসে পৌঁছালে দেখা যাবে যে ম্যাচিওর জোনাল ইন্ডেক্সে এই যে আমাদের রসবি ওয়েভের পার্টটা আছে, এই পার্টটা কি হয়, আরো বেঁকে টোটাল পৃথিবীকেই গ্রাস করে ফেলে, টোটাল পৃথিবীটাকে নিয়ে নেয় এবং টোটাল ভেতরের জায়গাটাকে বলছি ধর 5 থেকে 6 হাজার কিলোমিটার গোল করে পৃথিবীর ওপর থেকে পুরো 5 থেকে 6 হাজার কিলোমিটার এরিয়াটাকে টোটাল নিয়ে নেবে। মানে ধর এই যে এটা দেখছিস তো, এটা ছোট্ট জায়গা নিয়েছে। এবার যখন এই ম্যাচিওর জোনাল ইন্ডেক্সে এসে পৌঁছবে, তখন কিন্তু এটা টোটাল পৃথিবীকে গ্রাস করে নেবে, একদম টোটাল এরিয়া নিয়ে নেবে।
যখন এই পর্যন্ত মোটামুটি ম্যাচিওর জোনাল ইন্ডেক্স পর্যন্ত চলে আসলো, তখন জেট স্ট্রিম কিন্তু একদম পিওর ফেজে আছে এবং সারা উত্তর ভারত জুড়ে শীতকাল পড়ে গেছে। কিন্তু যখনই 3 নম্বর থেকে 4 নম্বর পজিশনে আসছে, তখন কিন্তু ভালো করে খেয়াল করে দেয়, যখন এখনকার পর্যায়টা আমরা মনে করছি এখন শীত পড়ছে, আমরা মনে করছি কিন্তু এখন শীত পড়ছে, কিন্তু এখন কিন্তু শীত যাওয়া শুরু করে দিয়েছে। কেননা আমাদের কিন্তু সেই দিনটা কিন্তু পার হয়ে গেছে, যে দিনের পর থেকে সূর্য উত্তরায়ণে যাওয়া স্টার্ট হয়, আমাদের কিন্তু শুরু হয়ে গেছে প্রসেস। অর্থাৎ এই ঘটনাটা কিসের ইঙ্গিত দেয়, যে সূর্য কিন্তু তার অয়নচলনের মাধ্যমে আস্তে আস্তে নিরক্ষরেখার দিকে মুভ করতে শুরু করেছে দক্ষিণ গোলার্ধ থেকে। যখনই এই ঘটনাটা ঘটবে, তার মানে কি, এই যে হাই প্রেশার যে টোটাল অঞ্চলটা আছে না, আস্তে আস্তে এখানে কিছুদিন পর থেকে ছোট ছোট দেখবি, কিছুদিন পর থেকে এরকম হবে যে আমাদের মনে হচ্ছে ফ্যানটা বন্ধ করলেও চলে, সরি ফ্যানটা চালালেও চলে, লেপটা না নিলেও চলে, এরকম মনে হবে। আর থাকে গরম লাগছে, ভোরবেলা দিকে কি গরম লাগে বাবা, ফ্যান চালাই, এরকম কতদিন কিছুদিন পরে ফিল হবে। শুধু জানুয়ারি মাসে যেতে আস্তে আস্তে এটা ফিল হওয়া শুরু হবে। তারপর আস্তে আস্তে দেখবি কি করে লেপ কাটা আস্তে আস্তে সব টাঙ্গে ঢুকে যাবে। এটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট। কেন হবে? তার কারণ হচ্ছে এই তার খেলাটা শুরু হয়ে গেছে। এই যে লো প্রেশারটা এখানে ছোট 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 লো প্রেশার, আমি কি বললাম, একবারে কখনো হাই প্রেশারে ফর্ম করতে পারে না, আর একবারে লো প্রেশারে ফর্ম করতে পারে না। লো প্রেশারও ধীরে ধীরে ফর্ম করবে, হাই প্রেশারও ধীরে ধীরে ফর্ম করবে। এবং যখনই এই হাই প্রেশার লো প্রেশারটা খেলাটা শুরু হবে, যখনই আমাদের সূর্যের উত্তরায়ণটা স্টার্ট হবে, হাই প্রেশার সেলগুলো আস্তে 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 ছোট হতে শুরু করবে, তার পাশে লো প্রেশার সেলটাও আস্তে 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 তৈরি হতে শুরু করবে। যখনই এই লো প্রেশার সেলটা আস্তে আস্তে তৈরি হতে শুরু করবে, তখন কিন্তু এই রসবি ওয়েভের যে লো জোনাল ইন্ডেক্সের পার্টটা শুরু হবে। অর্থাৎ এ কিন্তু এত আর বেগবে না, এ কিন্তু কি হবে, ভাঙতে আরম্ভ করবে। হাই জোনাল ইন্ডেক্স যে ম্যাচিওর স্টেজে এসে কিরকম অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখেছিস? অশ্বক্ষুরাকৃতি হ্রদ কি হয়, সবচেয়ে ঘোরাঘুরির মতো হয়তো, যে এরকম করে এসে এরকম বেঁকে যায়। এর ক্ষেত্রে সেম ঘটনা ঘটে। কি করে দেখ, কত বেগবে, এই একদম ম্যাচিওর জোনালের চিন এসেছে, এরকম ধরনের বেঁকে গিয়ে এইরকম ধরনের বেঁকে যায়। এইবার দেখ, ভালো করে খেয়াল করে দেখ, এই যে বেঁকে গেল, এই বেঁকে যাওয়ার মাধ্যমে একটা জিনিস তৈরি করলো, কিন্তু ভালো করে খেয়াল করে দেখ, হাই 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 হয়ে গেল। এবার দেখ লো লো লো, ও না চাইতেও ক্রিয়েট হচ্ছে। এবার ভালো করে দেখ, ওই অশ্বক্ষুরাকৃতিদের ক্ষেত্রে কি ঘটনা ঘটে, যে দুটো জুড়ে গেল আর মূল নদী থেকে আলাদা হয়ে ওটা চলে গেল, এর ক্ষেত্রেও ঘটনা সেটা ঘটবে। কোথায় ঘটবে? লো জোনাল ইন্ডেক্সের ক্ষেত্রে গিয়ে ঘটবে। যখনই এটা কাছাকাছি আসতে শুরু করবে, দেখা যাবে কি সারা হেমিস্ফিয়ার জুড়ে, অর্থাৎ আমাদের এই অঞ্চল জুড়ে, যেখানে গরমকাল থাকে আবার শীতকালও হয়, উপর দিকে কথা বলছি না, উপর দিকে সবসময় ঠান্ডা থাকে, নিচের দিকে ক্ষেত্রে কি হবে, হাই প্রেশার এবং লো প্রেশার সেলগুলো সব পাশাপাশি পাশাপাশি অবস্থান করবে, আর এই রেখাটা দেখ পরস্পর জুড়ে যেতে শুরু করবে। জুড়ে গিয়ে আবার তার পূর্বের যে পজিশন, তো বিরাট বড়, এখান থেকে শুরু করেছিল করে নিয়ে এইভাবে, মানে এইখান থেকে নিয়ে এইভাবে উইন্ড শেয়ার হয়েছে, এইভাবে উইন্ড শেয়ার হয়েছে, এইভাবে 5 থেকে 6,000 কিলোমিটার এরিয়া টোটাল নিয়ে নিয়েছে। এবার যখন এগুলো পুরো জুড়ে যাবে, তাহলে এটা হাই এটা লো, তাহলে এই যে রেখাটা, এই রেখাটা কি হচ্ছে, আবার আবার তার পূর্বের যে পজিশন, ভালো করে খেয়াল করে দেখ, আবার তার পূর্বের যে পজিশন, সেই পজিশনে কিন্তু আবার চলে গেল। অর্থাৎ ও কিন্তু চলে আসলো লো জোনাল ইন্ডেক্সে। এবং এখানে হাই প্রেশার লো প্রেশার আস্তে আস্তে দেখা যাবে কি, যত সূর্য আলো দিচ্ছে, হাই প্রেশারের প্রভাবটা আস্তে 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 কমতে থাকছে, এবং টোটাল অঞ্চলটাতে লো প্রেশার এরিয়া ভরে যাচ্ছে, এবং আস্তে আস্তে জেট স্ট্রিম জায়গা থেকে সরে গেছে। এবার ভালো করে খেয়াল করে দেখ, যখন মৌসুমী বায়ু আমাদের এখানে আসে, তখন কি আমাদের শীত লাগে? শীত লাগে না। তার কারণ কি, তখন লো প্রেশার এখানে ফর্ম করে গেছে, হাই প্রেশার সরে গেছে। আবার শীতকালে আমরা কি বলেছি ভারতবর্ষের ক্ষেত্রে, শীতকাল দেখ ভারতবর্ষের ক্ষেত্রে আমরা এটাই তো বলি যে শীতকালে বাতাসটা এই দিক থেকে এই দিকে প্রবাহিত হয়, আর গরমকালের ক্ষেত্রে আমরা কি বলি ভারতবর্ষের ক্ষেত্রে, বাতাসটা এই দিক থেকে এই দিকে প্রবাহিত হয়, তাই নাকি? তাহলে এই দিক থেকে এই দিকে বাতাসটা, কোন বাতাস প্রবাহিত হচ্ছে আসলে? এই যে পশ্চিমা বাতাস। পশ্চিমা বাতাস কি করছে বলতো, এই বাজে এই প্রভাবটা দেখবি বলা হয় যে ভারতবর্ষের দুটো অঞ্চলে দুবার বৃষ্টি হয়, একটা হচ্ছে উত্তর ভারত, একটা দক্ষিণ ভারত। উত্তর ভারতে দিল্লি ফিল্লি এই সমস্ত অঞ্চল, কাশ্মীর উপত্যকায় বৃষ্টি হয়, বিশাল বৃষ্টি বা তুষারপাত হয়, মেনলি তুষারপাতই হয়, বৃষ্টি হয় হালকা পাতলা। কি কারণে হয়? এই যে রসবি ওয়েভটা যেটা ভূমধ্যসাগর থেকে এই যে আসছে ওপর থেকে, ও আসার সময় এইখানে যে মেডিটেরিয়ানিয়ান সি আছে এর ওপর দিয়ে হয়ে আসে, এটা যখন আসছে এখান থেকে এর ওপর দিয়ে হয়ে আসে, এর ওপর দিয়ে যখন হয়ে আসছে, এর ক্যাটাগরি কিরকম আসলে? জেট স্ট্রিমের ক্যাটাগরি কি? শীতল শুষ্ক,
এখন কন্ডিশন কিরকম, শীতল শুষ্ক শুষ্ক, তার জন্য ভেসলিন লাগছে, তার জন্যই আমাদের মুখে ক্রিম মাখতে হচ্ছে, তুমি স্কিন শুকিয়ে যাচ্ছে, কারণ কি, শুষ্ক, ঠান্ডা বাতাস এবং শুষ্ক বাতাস। এবং এ যখন ভূমধ্যসাগরের ওপর দিয়ে উড়ে আসছে, তাহলে ভূমধ্যসাগরে যে জলটা আছে সে কি করবে, জলটাকেও টেনে নেবে, জলটাকে ভালো করে নেয়। এবার তাহলে জেট স্টিম উইথ ওয়াটার, আবার ঠান্ডা। এখন মুশকিল তো হয়ে গেছে, ওর মুশকিল হয়ে গেছে কিরকম, তার কারণ এবার দেখ এই অঞ্চলটাকে যখনই ক্রস করে আসবে, তার পরের যে অঞ্চলটা পাবে, দেখ পরের অঞ্চলটা মরুভূমি, তার পরের অঞ্চলটা মরুভূমি, টেকনিক্যালি তাপ আমাদের এখান থেকে বেশি আছে দিনের বেলা, কিন্তু যখনই ভারতবর্ষে ঢুকছে, ভারতবর্ষের এখানে পাচ্ছে কি পিওর হাই প্রেশার, এখন এখানে ভারতবর্ষের এখানে পাচ্ছে পিওর হাই প্রেশার। আর এইখানে ভূমধ্যসাগরের উপর দিয়ে আসছে, জল নিয়ে আসলো, বাকিটুকুনি মরুভূমি অঞ্চল, মরুভূমির ওপর দিয়ে আসছে, কিন্তু সেখানে বৃষ্টিপাত ঘটাতে পারছে না, আরো শুষ্ক হতে শুরু করছে। কিন্তু যখনই ভারতবর্ষে আসলো, ওই জলীয় বাষ্পটা কিন্তু ঘনীভূত হয়ে গেল, জলীয় বাষ্প যে ঘনীভূত হয়ে গেল, এখানে হয়ে গেল বৃষ্টি, অর্থাৎ শীতকালীন বৃষ্টিপাত হয়ে গেল উত্তর ভারতে। তাহলে উত্তর ভারতে বৃষ্টিপাত হয়, শীতকালীন বৃষ্টিপাতের পেছনে রিজনটা কি, রিজনটা কিন্তু আমাদের এই পশ্চিমা বাতাস। আর একটা কারণ হয়, আর একটা মৌসুমী বায়ুর প্রভাবে হয়, ওটা আমাদের এখানে আলোচনা এখন বিষয় না। যে মৌসুমী বায়ুর প্রভাবে যে এটাকে কি বলা হয়, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। দেখ নামও দিচ্ছে এরকম হবে, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। ওয়েস্টার্ন ডিস্টারবেন্স মানে কি, পশ্চিমী ঝঞ্ঝা। তাহলে পশ্চিমী ঝঞ্ঝা মানে কি, পশ্চিম থেকে ঝামেলা নিয়ে আসছে, পশ্চিমের দেশে ঝামেলা বাঁধায় বেশি সবসময়, কিন্তু পশ্চিম দিক থেকে ঝামেলাটা আসে সবসময়, আমেরিকা ঝামেলা বাঁধায়। একটা ছোট গল্প বলি ধর, ওই তোর সামান্য তোর হচ্ছে ভারতবর্ষের প্রথমে একটা সময় যখন এই জওহরলাল নেহরু ছিল, সেই সময় একটা প্লেন এই চায়না 1955-এর 1955 সালের ঘটনা। চায়না কত বড় বদ, দেখ কিভাবে চালাক, মানে প্রত্যেকটা দেশ কিভাবে ইন্ডিয়াকে ফাঁসাতে ছিল। 1955 সালে ভারতবর্ষের সেমন পাওয়ারফুল দেশ ছিল না, সাপুরে ফাপুরে দেশ বলতো, মানে এরকম একটা ব্যাপার। অর্থাৎ বলছি ভারতবর্ষে এভাবেই দেখতো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, কিন্তু ওরা এটা জানতো ভারতবর্ষের মধ্যে অসম্ভব পোটেনশিয়াল আছে। কি করে জানতো, আগে তো ছুটি করেছে সব, এটা জানতো যে এখানে এই যদি জেনে যায় তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। এবার কি করছে, 1955-এ একটা বিমান ওই চায়নাতে, তখন ইন্ডিয়ার সাথে ইন্দো চিনি ভাই ভাই আগে বলতো, সেটা জওহরলাল নেহরুর সময়, এখন আর বলে না, ঠিক আছে। 1955 সালে যখন প্লেনটা তোর চায়নায় গেছে, চায়নার যে প্রাইম মিনিস্টার ছিল উনি জানতো এই প্লেনটার মধ্যে বোম রাখা আছে, ওরাই প্ল্যান করেছে, এটা ওরাই প্ল্যান করেছিল, এই বোমটা ওই ভেতরে প্ল্যান করেছে। এবার দেখ ও কি করেছে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমেরিকা জানে এটা, কিন্তু ভারতবর্ষকে বলেনি, রাশিয়াও জানে, কিন্তু ভারতবর্ষকে সেই সময় কিছু বলেনি। কেননা রাশিয়া কেন বলবে না, রাশিয়ার সাথে চায়নার আবার একই কমিউনিস্ট কালচার। প্লেনটা ইয়েতে ব্লাস্ট হয়, তোর ওই কেউ ছিল না প্লেনের মধ্যে, কিন্তু প্লেনটা ব্লাস্ট হলো হচ্ছে চায়না এয়ারপোর্টে ব্লাস্ট হয়ে যায়। সমস্ত দেশ বলছে ইন্ডিয়াকে সন্ত্রাসবাদী দেশ বলে ঘোষণা করে দাও। ওরা আমাদের দেশে তোর হচ্ছে মানে এসে এরকম নাশকতা ছক চলছে, যাতে করে ইন্ডিয়া কোনো রকম ভাবে নিরাপত্তা পরিষদের সদস্যপদ না পায়। চায়না ওইখান থেকে কিন্তু সদস্যপদটা পেয়ে গেল। ভালো করে খেয়াল করে দেখবি চায়না সদস্যপদের টাইমটা এর আশেপাশে নিরাপত্তা পরিষদের, কিন্তু ভারতবর্ষে কিন্তু মিস হয়ে গেল। শুধুমাত্র ভারতবর্ষের মানে ভুল, মানে বন্ধু ব্যাপারটা ভাবলে পরে মুশকিল হয়ে যাবে, তো একদম বাদ দিয়ে ছেড়ে দিয়েছে। এবার সমস্ত কিছু পড়ার পরে এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সব জানে, চুপচাপ বসে আছে। 2025 থেকে 26 সালের মধ্যে ওয়ার্ল্ডে আবার একটা ক্রাইসিস আসতে শুরু করেছে, আবার একটা ক্রাইসিস। যে আমি আগের দিন বললাম না যে ক্রিপ্টোকারেন্সি ছেলেমেলে করছে, ক্রিপ্টোকারেন্সি আমি বলছি না, ক্রিপ্টোকারেন্সি এখন বিরাট লেভেলে আছে, এখন বিরাট দাম চলছে ক্রিপ্টোকারেন্সি। আর একটা ঝটকা খাবে, দক্ষিণ চীন সাগর নিয়ে একটা গন্ডগোল বাঁধবে সামনে, দেখবি আর ঝটকা খেলে ক্রিপ্টোকারেন্সি আবার পড়বে। কিন্তু তারপরে যখন উঠবে তখন ক্রিপ্টোকারেন্সি আবার বাজারে, অর্থাৎ 2025-26 সালটা 26 সাল, বিশেষ করে 26 সাল হচ্ছে ক্রিপ্টোকারেন্সি টপ বাজার যাবে 26 সাল। এটা আমার প্রেডিকশন বলছে 26 সালটা যাবে। 25 সাল থেকে 26 সালের মধ্যে সারা পৃথিবী জুড়ে যুদ্ধ বাঁধার একটা বিরাট চান্স আছে, সারা পৃথিবী জুড়ে, মানে সমস্ত দেশ এলাই হয়ে যাবে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধ করে। কিন্তু এখন তার যুদ্ধ করে না, এখন তো এভাবে যুদ্ধ করে না। এই যে বাংলাদেশের সাথে যে ঘটনা ঘটছে ইন্ডিয়া, তোর কি মানে যুদ্ধ হচ্ছে না? ওখান দিয়ে আরাকান আর্মি, ওদিকে চায়নার যে লিবারেশন আর্মি, সবাই জুড়ে গেছে ওর সাথে, যে ওরা ভাবছে যে ওই প্রদেশটাকে আলাদা করে নেবো, ঠিক আছে। কেননা ওরা চাইছে যে চট্টগ্রামের জায়গাগুলোকে একটু ভারতবর্ষ কিন্তু সরাসরি কোনোদিনই, ভারতবর্ষ এমন একটা দেশ যে কখনোই সরাসরি যুদ্ধে যাবে না, কখনোই। কেন ও জানে 142 কোটি পপুলেশনকে চালাতে গেলে
যুদ্ধে যদি আমি লিপ্ত হই তাহলে আমার দেশের অবস্থা কোন জায়গায় যেতে পারে। এবং খুব ঠান্ডা মাথায় খেলবে। তারপরে এখন তো এতদিন জো বাইডেন ছিল, এখন ট্রাম্প এসছে, এখন খেলাটা আরো জমবে, খেলাটা আরো ভালো জমবে। ট্রাম্প আসতে পারে, যুদ্ধ টেকনিক্যালি হয় না। ট্রাম্প যতবার এসছে, ট্রাম্পের শাসনকালে যুদ্ধ খুবই কম আছে, হয় না। ও মানে গেমটাকে অন্যভাবে খেলে, সরাসরি না, একটু তেলাবেকাভাবে যেমন খেলছে আমাদের এখানে, ডাল কেড়ে নেবো, চাল কেড়ে নেবো, তেল দেবো না, এরকম ভাবে ব্যাপারটাকে তো ভেতর থেকে করবে। তাহলে ওয়েস্টার্ন দিক থেকে আসছে যেহেতু, এর জন্য এটাকে বলছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। আর এই জন্য একই রকম ভাবে জেট স্ট্রিমকে বলা হয় কিন্তু ওয়েস্টার্লাইজ বা পশ্চিমা বাতাস। পশ্চিমা বাতাস প্রবাহিত হচ্ছে কোন দিক থেকে? পশ্চিম থেকে পূর্বে, ভালো করে মনে রাখবি। পশ্চিমা বাতাস প্রবাহিত হচ্ছে ওয়েস্ট টু ইস্ট। মনে করেছিলাম আমার যে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে বলে পূবালি, এরকম ব্যাপারটা না, কিন্তু পূবালি বাতাস প্রবাহিত হচ্ছে ইস্ট টু ওয়েস্ট। পূবালি বাতাসের প্রবাহের দিক পূর্ব, যে দিক থেকে প্রবাহিত হয় তার নাম হবে, যে দিকে হচ্ছে তার নাম হবে না। কিন্তু ওয়েস্ট থেকে প্রবাহিত হচ্ছে ইস্টের দিকে, নাম ওয়েস্টেরই হবে। আবার ইস্ট থেকে প্রবাহিত হচ্ছে ওয়েস্টের দিকে, নাম ইস্টের হবে, কখনো ওয়েস্টের নাম হবে না। ওয়েস্ট থেকে ইস্টের দিকে প্রবাহিত হচ্ছে ওয়েস্টার্লাইজ। ভূমধ্যসাগরের উপর দিয়ে আসছে বলে জলীয়বাষ্প নিয়ে আসছে, ভারতবর্ষে ঝামেলা বাঁধাচ্ছে, উত্তর ভারতে বৃষ্টিপাত হচ্ছে, অতএব এর নাম হচ্ছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, এবং সম্পূর্ণ পশ্চিমা বাতাসের প্রভাবে হয় সম্পূর্ণ। এবার যখনই এই ঘটনাটা মিটে যায়, ধর এই যে ওপরে তো টোটাল চলে গেল, অর্থাৎ এই লো জোনাল ইন্ডেক্সটা ক্রিয়েট হলো এবং টোটাল উইন্ড শেয়ারটা ডিস্ট্রিবিউট হয়ে গেল এবং সব ভাগ হয়ে গেল। এবং আমাদের কিন্তু জেট স্ট্রিমটা যেখানে আগে ছিল আবার ঠিক সেখানেই চলে গেল, অর্থাৎ উত্তর গোলার্ধে এখন আর শীতকাল নেই, উত্তর গোলার্ধে এখন চলে গেছে গরমকাল। আর যখন এই জেট স্ট্রিমটা প্রথম তৈরি হচ্ছিল তখন উত্তর গোলার্ধে ছিল শীতকাল, অর্থাৎ আমাদের যে সময় এখন যে শীতকাল চলছে, বা যতদিন এই শীতকাল পড়ার টাইমটা থেকে শুরু করে এখন পর্যন্ত শীতকাল যতক্ষণ ধরে চলবে ততক্ষণের উইন্ড শেয়ার এই পর্যন্ত আসবে। যেই আস্তে আস্তে গরমকাল শুরু করবে, শীতকাল জুড়ে এদিকে আসতে শুরু করবে। ভালো করে দেখ, শীতকাল জুড়ে এদিকে আসতে শুরু করবে আর গরমকাল জুড়ে এইদিকে যেতে শুরু করবে। সারা জীবন ধরে শুধু এইটাই চলে। এবং এই জেট স্ট্রিমের পর্বটাকে হাই জোনাল ইন্ডেক্স, রসবি জোনাল ইন্ডেক্স বা রসবি ওয়েভ, ম্যাচিওর জোনাল ইন্ডেক্স এবং লো জোনাল ইন্ডেক্সে এই চারটে পর্বে ভাগ করা হয় এবং জেট স্ট্রিমের সম্পূর্ণ জীবনচক্র শেষ হয়ে যায়।